আলাইকুম সবাইকে। কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আসলে ভালো না থেকেও কিছু করার নেই। পড়াশোনা এত তাড়াতাড়ি তো আমাদের পিছন ছাড়তেছে না। তো সেই ক্ষেত্রে আমাদের ভালো থাকতে হবে, পড়াশোনা করতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি ফারহান আক্তার রানী। নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে তাদের আজকে ফিনান্স ও ব্যাংকিং বইটা আমরা আসলে পড়বো। এই বইয়ের প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসে আমি আসলে যেটা করি সেটা হচ্ছে তোমাদের জন্য বেশ কিছু নোট রেডি করে রাখি, যে নোটগুলোর মাধ্যমে তোমাদের অধ্যায়টা বুঝতে সাহায্য হয় বা কিছু ক্ষেত্রে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল লিখতে আসলে সাহায্য হয়। আর বেশ কিছু তথ্য আসলে তোমাদের দিয়ে থাকি, যেটা তোমাদের অধ্যায়টা আসলে আয়ত্ত করতে, বেসিক তৈরি করতে বা ভিত্তি তৈরি করতে আসলে সাহায্য করে। তো চলো আমরা আজকে শুরু করি। আরেকটা কাজ সেটা হচ্ছে গিয়ে আমরা প্রত্যেক লাইন বাই লাইন ধরে পড়ার চেষ্টা করি, যাতে হয় কি যে প্রত্যেকটা লাইনের ভিতরে অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো আসলে আমাদের পড়ার সময় আমরা যখন পড়ি তখন খেয়াল করি না, বা এই প্রত্যেকটা লাইনে স্কিপ করে যাচ্ছি। তারপর কি হয় যে পরীক্ষার হলে যখন সৃজনশীল লেখাটা আমাদের লেখার প্রয়োজন হয়, তখন কি লিখবো না বুঝতে পেরে আমরা উদ্দীপকটা তুলে দিয়ে আসি। এক্ষেত্রে তো আসলে মার্ক পাওয়াটা সম্ভব না। টিচার যদি খাতাটা ভালোভাবে পড়ে দেখেন বা সঠিক মূল্যায়ন হয়, তখন তো আসলে আহ 10-এ বা 0 মার্ক পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করব যে প্রত্যেকটা জিনিস একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করব, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবার দেখো শুরু করি তাহলে। আচ্ছা, এটা শুরু করার আগে আমি বেশ কিছু কথা তোমাদের বলে নিই। যে ফিনান্স, ফিনান্স মানে কি? অর্থায়ন। এখানে যে বলা আছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, ফিনান্স অ্যান্ড বিজনেস ফিনান্স। আচ্ছা, অনেকে ফিনান্স বলে, ফাইন্যান্স বলে, যেটা তুমি আসলে বলবা। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে। এই ফিনান্স বা অর্থায়ন, এটা দ্বারা তুমি মানে কি মনে হচ্ছে যে এটা আসলে কি? ফিনান্স বা অর্থায়ন হচ্ছে অর্থের সংস্থান। আচ্ছা, এই অর্থের সংস্থান বলতে কি এরকম বোঝায় যে আমি কোথা থেকে টাকা সংগ্রহ করে নিয়ে আসলাম, এই যে এতগুলো টাকা আমার হয়ে গেল, এটাই হচ্ছে আমার ফিনান্স হয়ে গেল, এটা আমার অর্থায়ন হয়ে গেল? ব্যাপারটা কি এরকম? না। এই যে অর্থায়ন, এটার মানে যে শুধু টাকা সংগ্রহ করা এমন কিছু বোঝায় না। টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কোন কোন খাতে আমি আসলে ব্যয় করব, কিভাবে আমি এই টাকাটা আসলে খরচ নিয়ন্ত্রণ করব, বা কিভাবে বন্টন করব, কিভাবে লাভ করা যায়, বা অর্থের যথাযথ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, সবকিছু মিলেই আসলে অর্থায়ন। চলো তোমাদের জন্য বেশ কিছু জিনিস আমি লিখে রেখেছি। দেখো, অনেক সময় হয় কি যে পড়াতে যে আমি অনেক জিনিস ভুলে গেছি, তো পরে মনে পড়ে ইস, আমি যদি এটা ওদের বুঝিয়ে বলতাম বা এটা যদি আমি বলতাম ওদের সুবিধা হতো। তো সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে কিছু জিনিস তোমাদের জন্য লিখে রাখি বা নোট করে রাখি। এই যে দেখো, অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। অর্থায়ন কি? এক কথায় বলতে গেলে যে অর্থায়ন হলো অর্থের সংস্থান। এমন হলো যে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর লেখার প্রয়োজন তোমার, তুমি ভুলে গেছো, আসলে টোটালি তোমার মনেই নাই বা তোমার কনসেপ্টেই নাই অর্থায়ন কি, তখন তুমি এই ছোট্ট কথাটা আসলে লিখতে পারো যে অর্থায়ন হলো অর্থের সংস্থান। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা এবং তার সঠিক ব্যবহার প্রক্রিয়াকেই ফিনান্স বলে। এই সংজ্ঞাটা বা এই জিনিসটা আসলে মনে রাখার চেষ্টা করবা। তুমি বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করেছো, মনে করো তুমি ব্যবসা করবে। এখন ব্যবসা করতে গেলে তোমার তো টাকার প্রয়োজন। তুমি তো আসলে বললাম ব্যবসা করবো, আর এরকম ভাবে তো ব্যবসা হয় না। এখন তোমার টাকার প্রয়োজন, তোমার কাছে আছে 20,000 টাকা, কিন্তু তুমি যে ব্যবসা শুরু করবা সেটার জন্য ধরো তোমার 1 লাখ টাকা প্রয়োজন। এখন বাকি টাকাগুলো তো তোমার আসলে গোছানো প্রয়োজন, তাই না? তুমি তোমার পরিবারের কাছ থেকে নিলা, মনে করো কত টাকা, 30,000 টাকা নিলা, তোমার কাছে 20,000 টাকা আছে, এই মিলে 50,000 হলো। আর 20,000 টাকা বা 10,000 টাকা তুমি তোমার বন্ধুর থেকে নিলা, আর টাকা তুমি ব্যাংক থেকে নিলা। এই যে এতগুলো জায়গা থেকে অর্থ তুমি সংগ্রহ করে নিয়ে আসলা, এবং সংগ্রহ করে নিয়ে এসে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যেমন তুমি ব্যবসায় এই সেক্টরে এই খাতে তুমি এই জিনিসগুলো ব্যয় করবা, এত টাকা ব্যয় করবা, বা তুমি একটা সঠিকভাবে প্ল্যান মাফিক অর্থটা খরচ করবা, বা এই যে প্রক্রিয়াটা সবকিছু মিলেই আসলে ফিনান্স বা অর্থায়ন। এবার দেখো, এই যে আরেকটা ব্যাপার, সেখানে যে আমরা বলি যে আমি তহবিল সংগ্রহ করতেছি, তহবিল সংগ্রহ মানে কি? এই তহবিল মানে হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য সংরক্ষিত অর্থ বা টাকা। তহবিল মানে টাকা। আচ্ছা, এখন তহবিল মানে টাকা, তুমি এখন বলবা যে আরে আমার কাছে অনেক তহবিল আছে। ব্যাপারটা এরকম না। আমরা আসলে
আঞ্চলিক অনেক কিছু ব্যবহার করি, কিন্তু সেই জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে আসলে এই যে নির্দিষ্ট কাজের জন্য যখন তুমি গুছিয়ে রাখবা, সেটা হচ্ছে তোমার তহবিল হবে। আচ্ছা, এবার চলো আমরা বইয়ে ফিরে যাই। যেটা বলতেছিলাম যে এই যে বিভিন্ন খাত থেকে তুমি টাকা সংগ্রহ করবা, কোথায় কি ব্যয় করবা, সবকিছু মিলিয়ে এই যে ব্যবস্থাপনাটা, এটাকে আসলে অর্থায়ন বলা হয়। এবার তোমার মনে হতে পারে যে আচ্ছা, আমি অর্থায়ন করলাম বা এই অর্থের সংস্থানটা আমি করলাম, করে আমি কি করব? তুমি যেহেতু ব্যবসায় শিক্ষা বিভাগের একজন স্টুডেন্ট, অবশ্যই তুমি ব্যবসা করবে। আচ্ছা, তো ব্যবসা কিভাবে করে বা ব্যবসা জিনিসটা কি? আমি তা পূর্ববর্তী ক্লাসেও আসলে তোমাদের বলেছি, আবারও বলছি, আমি প্রায় ক্লাসে এই জিনিসটা রিপিট করি যে তোমাকে আগে ব্যবসা কি এটা বুঝতে হবে। তুমি ব্যবসা উদ্যোগ বইয়ের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসবে আমার চ্যানেল থেকে, বা তুমি যেখান থেকে দেখছো, ফেসবুক, ইউটিউব থেকে, তাহলে তোমার এই ক্লাসগুলো করতে আসলে বেশ সুবিধা হবে। তো ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত, ঝুঁকি সম্বলিত, দেশীয় আইনে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড। তার মানে তোমার ব্যবসা হতে গেলে ব্যবসায়ীকে যে গুণাবলী থাকতে হবে, দেশীয় আইনে বৈধতা থাকতে হবে, ঝুঁকি সম্বলিত হতে হবে, তারপর মুনাফা অর্জন উদ্দেশ্য থাকতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে, তারপর হচ্ছে গিয়ে ধারাবাহিকতা থাকতে হবে, এরকম বেশ কিছু গুণাবলী থাকে। আবার ব্যবসা করে কি তোমার চিন্তা, শুরুতেই চিন্তা থাকে তুমি মুনাফা অর্জন করবা, তুমি লাভ করবা, তুমি তোমার ব্যবসায়ীকে প্রসিদ্ধ করবা। তো এত কিছু করার জন্য তোমারই ম্যানেজমেন্টটা প্রয়োজন না? এবং এই সব কিছুর পেছনে তোমার অর্থ প্রয়োজন। তুমি শুধু চিন্তা করলা তাহলে তুমি আসলে সফল হতে পারবা না, তোমার এটাকে কাজে লাগাতে হবে। তো এই ব্যবসা করতে গেলে অর্থায়ন বা অর্থের সংস্থান মাস্ট। তুমি এটাকে কিভাবে ম্যানেজমেন্ট করছো সেটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ভুলভাবে সেটার ব্যবহার করো, তাহলে তোমার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সবকিছু মিলিয়ে এই যে সবকিছু তুমি সুন্দর করে গোছাচ্ছ, মনে করো তুমি ব্যবসায় পরিচালনা করতেছো, উৎপাদন করতেছো, কাঁচামাল কিনতেছো, এই প্রত্যেকটা জিনিসে টাকা লাগতেছে। তুমি শ্রমিকের বেতন দিচ্ছ, এখানেও টাকা লাগতেছে। সার্বিকভাবে অর্থের সুষ্ঠু ব্যবহার যখন হচ্ছে, বা অর্থের সুষ্ঠু ব্যবহার করার যখন তুমি চেষ্টা করতেছো, তখন সেটা আসলে লাভবান হচ্ছে, বা তোমার ব্যবসার প্রসিদ্ধ হচ্ছে, ব্যবসা উন্নত হচ্ছে। তো এই ক্ষেত্রে ব্যবসায় পরিচালনায় অর্থায়ন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আম, চলো, ব্যবসায় অর্থায়ন এবং অর্থায়ন সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিলাম যে এটা কি হতে পারে বা কি। এখন আমরা ভিতরে পড়বো বা আলোচনা করার চেষ্টা করব। এই যে দেখো, সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসায় বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ব্যবসায় কি আর বাণিজ্য কি? তুমি হয়তো ভাবতেছো ব্যবসা থেকে মনে হয় বাণিজ্য অনেক বড়। এই যে আমরা শুনেছি আম, যে বাণিজ্য করতে বাংলাদেশে হচ্ছে বা ওই ভারত উপমহাদেশে অনেক ব্যবসায়ীরা আসতো, তাহলে বাণিজ্য হয়তো অনেক বড়। না, ব্যবসাকে আসলে তিনটা ভাগে ভাগ করা হয়: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তো ব্যবসায়ের একটা অংশই হচ্ছে বাণিজ্য। অংশ বলতে যে ভাগ আর কি। তো এখন তুমি হয়তো বলবা তাহলে ব্যবসা বাণিজ্য কেন বলা হয়েছে? এটা আসলে কিছু ব্যাপার থাকে না, যেমন খাওয়া দাওয়া, দুটো জিনিস আলাদা, কিন্তু আমরা অ্যাডজাস্ট করে বলছি। এটা আসলে আঞ্চলিকতা বা বলার ভাষা ভঙ্গি প্রকাশ, এরকম অর্থে আসলে আমরা বলে থাকি, কিন্তু এটা স্পেসিফিক একটা মিনিং আছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যে কার্যপরিধিও বৃদ্ধি পাচ্ছে। এটা স্বাভাবিক যে আমরা প্রাচীন যুগে ছিলাম, সেখান থেকে মধ্যযুগে এসেছি, তারপর শিল্প বিপ্লব হয়েছে, এই আধুনিক যুগে বসবাস করছি, ভবিষ্যতে আরো আধুনিক হবে, এটা স্বাভাবিক। ফলে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের ব্যবহার করতে হবে। অবশ্যই এতটা প্রতিযোগিতা আসলে বর্তমানে তৈরি হয়েছে যে একজন ব্যবসায়ীকে তার ব্যবসায় টিকিয়ে রাখার জন্য আসলে যুদ্ধ করতে হচ্ছে, এরকম আসলে। এবার দেখো, এতে ব্যবসায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সফল হয়। হ্যাঁ, তুমি যখন সঠিকভাবে তোমার অর্থের সংস্থান করতে পারবে বা অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, সুষ্ঠু বন্টন করবে, তখন তোমার ব্যবসায় লাভবান হতে পারবা তুমি, বা সর্বোচ্চ মুনাফা আসলে অর্জন হবে। সে উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস থেকে আহ, সংগ্রহ করে। আচ্ছা, এই যে এই লাইনটা আমি যখন পড়তেছি, আমার এই যে তহবিল জিনিসটা দেখে মাথায় আসলো, যে তোমাদের আমি একটু আগে বললাম তহবিল কি, নির্দিষ্ট একটা কাজের জন্য বা নির্দিষ্ট একটা উদ্দেশ্যের জন্য তুমি অর্থ সংগ্রহ করতেছো। তাহলে এই যে সে সকল প্রতিষ্ঠানের বা ব্যবসায় প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য
ওই যে তোমার ব্যবসায় করবা, এখন এটার জন্য তো তোমার টাকা আসলে সংগ্রহ করা লাগবে। এখন তোমার তহবিল সংগ্রহ করা লাগবে। এই তহবিল সংগ্রহের জন্য তুমি নির্দিষ্ট উৎস বাছবা যে আমার এটা ভালো হবে, ওটা ভালো হবে। এই যে নির্দিষ্ট উৎস থেকে বা কাঙ্ক্ষিত তোমার যেটা ভালো হবে সেই উৎস থেকে অর্থ সংগ্রহ করবা। তারপর কি করবা যে পণ্য বাজারে বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করবা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে তোমার সবথেকে বেস্ট যেটা মনে হবে তুমি তো সেই জায়গাটাই নিজের ইনভেস্টমেন্টটা করার চেষ্টা করবা। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। এটা স্বাভাবিক। ব্যবসায় জিনিসটা তো লেনদেনকে ঘিরেই হয়। দেওয়া নেওয়া, অর্থের আগমন নির্গমন, এটা তো প্রবাহিত একটা চক্র, যেটা ব্যবসায়ীকে কেন্দ্র করে খুব স্মুথলি চলতে থাকে। কেউ এখানে ক্ষতির সম্মুখীন হয়, লস খায়, কেউ লাভ করে নিজের ব্যবসায়কে একাধারে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আবার দেখো, অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। অবশ্যই যদি সে সঠিকভাবে তার ব্যবসায়ের জন্য সুষ্ঠু পরিকল্পনা করতে পারে তাহলে অবশ্যই সে লাভবান হবে। অর্থায়নের যখন যথাযথ ব্যবহার হয় তখন কিন্তু খরচ কমে যায়, আবার মুনাফা বা লাভটা বেড়ে যায় এবং ব্যবসায় সফলতা আসে। তুমি এটা আসলে নোট হিসেবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। আমি আবারও বলতেছি, অর্থায়নের যথাযথ ব্যবহারের ফলে খরচ কমে যায়, মুনাফা বাড়ে এবং ব্যবসায় সফলতা আসে। মনে করো একজন মুদি দোকান, সে মুদি দোকানই বললে ভুল হবে, কাঁচামাল বিক্রেতা ধরি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সে আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি কিনে নিয়ে এসেছে এবং বিক্রি করতেছে। এখন সে এমন কিছু সবজি এনেছে যে সবজিগুলো একদিন থাকার পর পচে যাবে বা নষ্ট হয়ে যাবে। আমি ধরলাম কি আনতে পারে, কিছু একটা এনেছে যে সবজিটা আসলে মনে করে পালং শাক। এখন এটা তো আমি 5-6 দিন ধরে রাখতে পারবো না। তাহলে এই যে পালং শাক সে বিক্রি করতেছে তার সিদ্ধান্ত ভুল ছিল। সে এই যে ইনভেস্টমেন্টটা করেছে পালং শাক কেনার জন্য, এটাও সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার টাকাটা সে বিফলে, এই যে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, সিদ্ধান্ত নিতে পারেনি, যার জন্য এই টাকাটা লস খাওয়ার সম্ভাবনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওই ব্যবসায়ী ওই সেম টাকা দিয়ে যদি টমেটো, ঝাল, আলু বা আহ, এই ধরনের যে সবজি অনেকদিন স্টে করে সেই সবজিগুলো যদি সে কিনে নিয়ে আসতো তাহলে সে দীর্ঘদিন বসে ওই সবজিগুলো বিক্রি করতে পারতো। এগুলো শুকিয়ে যাওয়ার আসলে ওভাবে টেনশন থাকতো না, বা এটার দাম ওঠানামা করলেও আসলে ব্যবসায় তার ক্ষতি হতো না আসলে। এই যে সিদ্ধান্ত নেওয়া, এই যে অর্থ বিনিয়োগ করা, সে সঠিকভাবে করতে না পারলে অবশ্যই মুনাফা অর্জন হবে না বা তার ক্ষতির সম্ভাবনা থাকবে। এই যে বর্তমানে অর্থায়নকে ব্যবসার মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অর্থায়নে ব্যবসার মূল চালিকা শক্তি গেল কই, এই যে পাইছি। অর্থায়নকে ব্যবসার মূল চালিকা শক্তি বলা হয় বা চালিকা শক্তি হিসেবে কাজ করে, এটা এটা খেয়াল রাখবা। এবার দেখো অর্থায়নের ধারণা। আমরা এতক্ষণ অর্থায়ন সম্পর্কে আসলে বেশ ভালোভাবে একটা ধারণা নিয়েছি, এখন আরো ভালোভাবে ধারণা নেওয়ার চেষ্টা করব। দেখো, অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে এবং বিনিয়োগ করা হলে যে সর্বোচ্চ মুনাফা কিভাবে অর্জিত হবে, এই যে আমি একটু আগে যেটা বললাম যে কিভাবে আমি লাভ করব, কিভাবে আমি আমার ব্যবসায়কে উন্নত করব, ত্বরান্বিত করব, এই জিনিসগুলোই তো আসলে অর্থায়ন ব্যবস্থাপনার একটা কাজ। অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। হ্যাঁ, যখন তুমি আসলে চিন্তা করবা যে আমি এই জিনিসটা করব এবং এই জিনিসটা করলে আমার লাভ হবে, তাহলে তুমি সেটার বাস্তবায়ন করার চেষ্টা করবা না? অবশ্যই করবা। কারণ তোমার আসলে অর্থের প্রয়োজন, তোমার মুনাফা বৃদ্ধির প্রয়োজন, তোমার ব্যবসায় সুনামের প্রয়োজন, তোমার নিজের প্রতিষ্ঠানকে অনেক বেশি উন্নত বা সমৃদ্ধশালী করার আসলে প্রয়োজন। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রি থেকে অর্থের আগমন হয়। এটা তো আম, আমি তোমাকে এভাবে বোঝাই। মনে করো ওই যে আলু, পেঁয়াজ, রসুনের কথা যে বললাম, তুমি কিনে নিয়ে এসেছো, ক্রয় করেছো, কিন্তু তুমি এখনো বিক্রি করনি। তার মানে তোমার এখনো লাভ হয়নি, বা তুমি আসলে বুঝতে পারছো না যে তোমার আম, আদৌ লাভ হবে কিনা, আদৌ ক্ষতি হবে কিনা। এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই অর্থের আগমন এভাবেই হয়। তুমি যখন কিনছো তখন অর্থের নির্গমন হচ্ছে বা অর্থ চলে যাচ্ছে। কেনার পর তুমি যে জিনিসটা থেকে লাভ করছো বা
এই যে তুমি মনে করো লাভ করছো না, স্বাভাবিক দরে বিক্রি করছো, তারপরেও কি তখন অর্থের আগমন হচ্ছে। তোমার কাছে যেটা আছে ওটা দিয়ে ব্যবসায় তুমি তখন করতে পারবা যখন তোমার ক্রেতা থাকবে, যখন তোমার ভোক্তা থাকবে। ব্যবসায়ে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়। আচ্ছা, যেমন মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদির জন্য তহবিলের প্রয়োজন হয়। হ্যাঁ, এখন আমাদের দেশে এক মালিকানা ব্যবসা রয়েছে, অংশীদারি ব্যবসা রয়েছে, যৌথ মূলধনী বা কোম্পানি ব্যবসা রয়েছে, আম পারিবারিক না সরি রাষ্ট্রীয় ব্যবসায় রয়েছে। তো রাষ্ট্রীয় সংগঠন আরকি। তো এই যে এরকম ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। একেকটা ব্যবসায় প্রতিষ্ঠানের একেক রকম। এই যে শ্রমিকের মজুরি প্রদান, আচ্ছা কাঁচামাল যখন তুমি কিনবা এই ক্ষেত্রে অর্থের প্রয়োজন হবে। এটা সাধারণত এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে হয়। অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও হয়। আমি আসলে তোমাকে সহজভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মেশিনপত্র ক্রয় একটা আম কিসের ব্যবসা বলা যায়? মেশিনপত্র বেশি প্রয়োজন হয়। এই যে আম চিনি কল, পাটকল যে রয়েছে এগুলো আসলে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। তো এখানে যে চিনি উৎপাদন হচ্ছে, পাটের তৈরি বস্ত্র বা পাট শিল্পের যে প্রচলন বা পাট শিল্পের যে চলমান প্রক্রিয়া, এই সবকিছুর ক্ষেত্রে কি যেটাই করা হোক না কেন সেখানেই আসলে তহবিলের প্রয়োজন হয়। এই তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়। হ্যাঁ, আমি আমার ৳১,০০,০০০ লাগবে। আমি এটা দিয়ে ব্যবসা করব। তাহলে আমি তো ৳৫,০০,০০০ কোথাও থেকে ধার আনবো না, তাই না? মানে এই যে এই বোকামিটা আমি তো কখনোই করব না। তো সেটাই বলা হয়েছে যে এই তহবিল সংগ্রহের জন্য আমি কি করব? যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী প্রয়োজন মাফিক আসলে তহবিল সংগ্রহ করার চেষ্টা করব। যেন আম উৎপাদন প্রক্রিয়া ব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও সঠিক ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। আচ্ছা, এবার দেখো এখানে একটা জিনিস আসলে ওই যে এই সেম জিনিসটা বোঝানোর জন্য তোমাদের বলছি যে দর্জি, তোমরা এলাকায় কোনো দর্জির দোকানে গেলে দেখতে পাবে ১ জন বা ২ জন সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। তাহলে তাদের আসলে শুরুতে কি প্রয়োজন? বোতাম, সুই, সুতা, এই যে সেলাই মেশিন ক্রয়, বোতাম ক্রয়, সুই, সুতা এগুলো আসলে তাদের ১ম এই আসলে প্রয়োজন। প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়। তারপর সে কিন্তু ব্যবসা শুরু করে। এই যে ব্যবসার শুরুতে এসব ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে, নিজস্ব মূলধন ব্যবহার করে। কখনো, কখনো কি হয় যে ঘাটতি যদি হয় তাহলে সে কি করবে? আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিবে। তারপর আরো যদি ঘাটতি হয় তাহলে সে ব্যাংক থেকে ঋণ নিবে। এখানে আছে থাকা কথা। যাই হোক তোমরা এখানে একটু পড়বা ভালো করে। এখানে উদাহরণ তো ওভাবে পড়ে দেওয়ার কিছু নাই। তো এই সবকিছুর মাধ্যমে কি তহবিল সংগ্রহ করার চেষ্টা এবং নিজের ব্যবসায়কে ত্বরান্বিত করার চেষ্টা, উন্নত করার চেষ্টা। একজন দর্জি দোকানের মালিকের গেল কোথায়? আচ্ছা, এই যে সব সময় প্রত্যাশা থাকে যেন ব্যবসায় থেকে আয় থেকে ব্যবসার ব্যয় নির্বাহের পরও কিছু মুনাফা থাকে। স্বাভাবিক সবাই লাভ করতে চায়। কারণ ব্যবসার উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত, ঝুঁকি সম্বলিত, দেশীয় আইনে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসার সংজ্ঞা বা বৈশিষ্ট্য এটাই। তারপর দেখো, যা দিয়ে নিজের পরিবারের নৈমিত্তিক খরচ মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে কিংবা ব্যবসায় সম্প্রসারণ করতে পারে। সুতরাং একজন দর্জি দোকানের মালিক যদি তহবিলের উৎস ব্যবহার সংক্রান্ত একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন, তবেই তিনি সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করে মুনাফা অর্জন করতে পারবেন। তার মানে সবার আগে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সংগঠন সবকিছু গুরুত্বপূর্ণ। শুধু আমার তহবিল থাকলেই হবে না। আমার ব্যবসা করার জন্য আসলে দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষও হতে হবে। এবার দেখো, এই যে আরেকটা ব্যাপার আমার মাথায় আসলো, স্কয়ার কোম্পানির মালিক, এই যে স্কয়ার কোম্পানিটা আসলে তৈরি হয়েছে সামসামে চৌধুরী। তো তিনি কয়েক বন্ধু মিলে আসলে ব্যবসাটা শুরু হয়। আমার যতদূর খেয়াল আসছে যে সম্ভবত ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসাটা শুরু হয়। তিনি মাথায় ঝুড়িতে করে করে তার ওষুধগুলো বিক্রি করেছে। তো ব্যবসায় তার এই যে দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা বা তার পরিশ্রম এটাই তাকে সফলতা আনতে আসলে সাহায্য করেছে। এবার দেখো, অন্যথায় দেখা যাবে কাপড় সেলাই করতে সুতা প্রয়োজন কিন্তু নগদ অর্থ নেই বলে খরিদ্দার ফেরত যাচ্ছে, অথবা পুরাতন মেশিন পরিবর্তন করে নতুন মেশিন ক্রয় করার তহবিল নেই বলে ব্যবসাটি বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে সবার আগে তোমার তহবিল প্রয়োজন, সবার আগে তোমার অর্থ প্রয়োজন, তারপর তুমি সেই জিনিসটাকে তোমার
অর্থের যেখান থেকে যে সবার থেকে ধার নিয়েছো সেটা ফেরত দিতে পারবে, তোমার ঘাটতি পূরণ করতে পারবে। তারপর দেখো, ব্যবসায় অর্থায়নে বা ফিনান্সে ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কোন খাতে কত তহবিল প্রয়োজন এবং কোথা থেকে সেই তহবিল সংগ্রহ করা হবে বা সংগ্রহ করা উচিত, এসব নিয়ে আলোচনা থাকে। মানে শুরুতে আমি যে জিনিসটা তোমাকে বুঝিয়ে এসেছি সেই জিনিসটা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আবার দেখো, পরিবারেও অর্থায়নের প্রয়োজন আছে অবশ্যই। এখানে তুমি স্কুলে যাচ্ছ, তুমি কলেজে যাচ্ছ, তোমার বাবা মা কোন কোন খাতে কত টাকা ব্যয় করছে, কত টাকা ব্যয় করলে তাদের এত টাকা সাশ্রয় হবে, বা এই যে সব কিছু একটা ম্যানেজমেন্ট করা হচ্ছে, এটাই হচ্ছে তোমার মানে অর্থকে কোন খাতে ব্যয় করা হবে এটার একটা পারফেক্ট প্ল্যানিং এবং এই প্ল্যানিংটা বাস্তবায়ন। দ্যাটস ইট। সাধারণত প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে, যেমন চাকরি, ব্যবসায়, কৃষি, আত্ম উদ্যোগ ইত্যাদি বিভিন্ন রকম থাকে। এক এক ক্ষেত্রে এক এক রকম, কারো বাবা কাজ করে, কারো মা কাজ করতেছে ঘরে বাইরে। তো এক্ষেত্রে বিভিন্নভাবে অর্থের আগমন ঘটে এবং সেটা সুষ্ঠু যে স্কুল ভাড়া, স্কুলের বেতন, বাজার খরচ, বাড়ি ভাড়া, এই সব কিছু মিলিয়ে একটা নৈমিত্তিক খরচ হয়। আয়ের সাথে যেমন ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন, তেমনি ব্যয়ের সঠিক সময়ের দিকটাও সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন। এবার মনে করো তোমাদের আয় হচ্ছে 20,000 টাকা, খরচ হচ্ছে 30,000 টাকা, তাহলে এই ক্ষেত্রে তো দেনা তৈরি হবে অনেক বেশি। তো এই জিনিসগুলো তো সঠিকভাবে যদি ব্যবস্থাপনা না হয় তাহলে তো সম্ভব না। বা সেটা ব্যবসায় প্রতিষ্ঠান হোক, পরিবার হোক, একটা রাষ্ট্র হোক, সবকিছু এলোমেলো হয়ে যাবে যদি অর্থায়নের সঠিক বা সুষ্ঠু প্রয়োগ না হয়। তো এই জিনিসগুলোই আসলে এখানে রয়েছে। এবার দেখো, এই ধরনের প্রয়োজন ছাড়া মাঝে মধ্যে পরিবারকে তার আয়ের বাইরেও বড় অঙ্কের ব্যয় করতে হতে পারে। বাসায় নতুন টেলিভিশন, রেফ্রিজারেটর যখন, এটা স্বাভাবিক যে তোমার বাসায় টিভি প্রয়োজন, ফ্রিজ প্রয়োজন। অনেক সময় আমাদের ফ্রিজ নষ্ট হয়ে যায়, বা এটা তো ইলেকট্রিক জিনিস, এটা এলোমেলো হতেই পারে। তো সেই ক্ষেত্রে বড় অঙ্কের টাকা আমাদের চলে যায়। আবার ডাইনিং টেবিল বানানো, তারপরে অনেক সময় দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় যে সোনার জিনিস বানানো, বা এই যে মেয়েরা গহনা কিনতেছে, তো এই গহনা বেশ অ্যামাউন্টের টাকা খরচ হয়ে যায়। তো এরকম খরচ যখন হয় তখন ঘাটতি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। সেই ক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার একটি পরিকল্পনা প্রয়োজন। ফলে পরিবার সুষ্ঠুভাবে, এমন হলো যে অনেক বড় একটা খরচ হয়ে গেল, ফার্নিচার কেনা হলো, ফ্রিজ কেনা হলো, 50,000 টাকার ঘাটতি পড়ে গেল। এখন একটু একটু করে বাকি যে মাসগুলো ওইখান থেকে তহবিল সংগ্রহ করে বা টাকা বাঁচিয়ে জমিয়ে ওই ধার দেনা পরিশোধ করতে হবে। তাহলে এই যে সুষ্ঠু প্ল্যানিং এর মাধ্যমে তোমরা আবার পূর্বের জায়গায় ফেরত যেতে পারবে, বা ঘাটতি সম্প্রসারণ হবে না, সম্প্রসারণ বলা যায় না, ঘাটতিটা আসলে বা ক্ষতিটা পূরণ হয়ে যাবে। এই দেখো, উদাহরণস্বরূপ একটি বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়ায় পরিচিত হওয়া যাক। আচ্ছা, বিদ্যালয়ের অর্থায়ন প্রক্রিয়া কেমন? যে বিদ্যালয় কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা সেবামূলক প্রতিষ্ঠান। তো এদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। তারা হ্যাঁ তোমার থেকে টাকা নিতেই পারে, তারা এত পরিশ্রম করছে, টাকা নিচ্ছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য থাকে তোমাকে সেবা দেওয়া। এবার দেখো, একটি বিদ্যালয় সামাজিক প্রতিষ্ঠান, এই যে এটা সামাজিক প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। সেখানেও আয় ব্যয় তহবিল ব্যবস্থার একটি পরিকল্পনা থাকে। প্রতিষ্ঠানগুলো সাধারণত শিক্ষার্থীদের বেতন, ফি এসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে। এবার সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে এই তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্বাহ করতে হয়। শিক্ষকদের বেতন দিতে হয়, ঘর ভাড়া, তারপর বিদ্যুৎ বিল প্রদান, তারপর বিভিন্ন প্রকার সংস্কারমূলক ব্যয়, কম্পিউটার আসবাবপত্র ক্রয়, এটা প্রয়োজন হয়। একটা স্কুলে অনেক খরচের ব্যাপার থাকে, সরকারি ভাবে অনেক সাহায্য পাওয়া যায়। তো সেবামূলক এই প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে অর্থ আসে, অবশ্যই আসে, তবে সেই অর্থটা পর্যাপ্ত নয়। সেই ক্ষেত্রে স্টুডেন্টের কাছ থেকে অনেক সময় বেতন ভাতা বা এই জিনিসগুলো তো নেওয়া হয়। আবার সরকারি হাসপাতাল রয়েছে, সেখানেও আসলে সামান্য অর্থের বিনিময়ে চিকিৎসা দেওয়া হয়। তো সবকিছু মিলিয়ে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে গিয়ে সেবামূলক প্রতিষ্ঠান। যারা আমাদেরকে সেবা দিচ্ছে তারা অর্থ নিচ্ছে ঠিকই, তবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা দেওয়া। এবার দেখো, এখানে আরেকটা জিনিস বলেছে যে
এই যে দর্জির দোকান, এই ক্ষেত্রে ওই উপরে যেরকম উদাহরণ পড়েছিলাম এই উদাহরণটাও সেরকম। এটা বলার আগে আমি আরেকটা কিছু জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ব্যবসায়কে মূলত কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে বা ভাগ করা হয়ে থাকে, যেমন এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায়। তো এই ক্ষেত্রে হয় কি যে এক মালিকানা ব্যবসায় মালিক একজনই থাকে। ছোট ছোট ক্ষুদ্র যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকে বাংলাদেশে, সাধারণত আমি এটা স্পেসিফিক ভাবে বলতেছি যে বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে মুদি দোকান রয়েছে, তারপর এরকম যে দোকানগুলো যেখানে মালিক একা, অনেক প্রতিষ্ঠান আছে যেখানে মালিক একা, কিন্তু বাংলাদেশে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষুদ্র ব্যবসায়গুলোতে মালিক একা থাকে। আর অংশীদারি ব্যবসায় মানে একের অধিক লোক থাকবে, একাধিক, এবং এটা 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হবে যে ব্যবসায় প্রতিষ্ঠানটি। আর সর্বনিম্ন হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ 20 জন এই অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে, এবং ব্যাংকিং এর ক্ষেত্রে এটা সংজ্ঞা আবার আলাদা। আবার যৌথ মূলধনী কোম্পানি, তো যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এটাও 1994 সালের সম্ভবত আইন অনুযায়ী এটা গঠিত এবং পরিচালিত হবে। এবং যৌথ মূলধনী কোম্পানি আসলে একটি আইনসৃষ্ট ব্যবসা সংগঠন। আর এটার সর্বনিম্ন যে সদস্য সংখ্যা প্রাইভেটের ক্ষেত্রে থাকে, সর্বনিম্ন হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে থাকে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ যে সংখ্যা সেটা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। আর এখানে দেখো এই যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বাটা কোম্পানি, কোহিনুর কেমিক্যাল, এসব বড় পরিসরের ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। এই যে কোম্পানির এই যে সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু এটা মূল সংজ্ঞা না। এটা এরকম যে এক মালিকানা ব্যবসায় যে এটা কিভাবে বলবো যে 1994 সালের আইন দ্বারা পরিচালিত, গঠিত, নিয়ন্ত্রিত যে ব্যবসা সেটা মূলত কোম্পানি ব্যবসা, এরকম আর কি। এই ধরনের আমরা আসলে এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো অন্য অধ্যায়ে এবং ব্যবসা উদ্যোগ বইয়ে। তো এর আগ পর্যন্ত আমরা এখানে যতটুকু প্রয়োজন জানা ততটুকু জানার চেষ্টা করি। এই ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া মুদি দোকান, দর্জির দোকান এর মতো সরল নয়, প্রকৃতপক্ষে জটিল। একটি কোম্পানি অর্থ বা তহবিল সংগ্রহের ক্ষেত্রে ছোট ছোট প্রতিষ্ঠান থেকে কিছু সুবিধা পেয়ে থাকে, যেমন কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে, ওই যে মাত্র বললাম যে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে এই যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানির ক্ষেত্রে আর কি। এবার দেখো যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানির ক্ষেত্রে, এবার এই যে অর্থায়নের ক্রমান্বয়ের ধারা, এইখান থেকে আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো। এবং প্রথম দিকে তো তোমাদের বেসিকটা স্ট্রং করার জন্য অনেক অনেক উদাহরণ দিলাম, কিন্তু নেক্সটে আসলে যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে তোমাদের আস্তে আস্তে এগোনো শুরু করব। তোমরা আশা করতেছি এই উপরে এইটুকু সব সুন্দরভাবে বুঝতে পারছো, এবং আমি এইটুকু করানোর জন্য আসলে বেশ সময় নিয়েছি, কারণ তোমাদের শুরুর বেসিকটা যদি স্ট্রং থাকে বা সবকিছু যখন তুমি সুন্দরভাবে বুঝতে পারবা তখন তোমার সবকিছু আসলে সহজবোধ্য মনে হবে। এবং আশা করছি যে পরবর্তী 1 বা 2টা ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করতে পারবো। তো তোমরা যে যেখান থেকে দেখছো, ইউটিউব থেকে দেখো বা ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো, আমার কমার্স ল্যাব চ্যানেলের সাথে থাকো। আর যেখানে যে সমস্যা সেটা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করার, এবং তোমাদের যে কোনো মন্তব্য তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।